লাইফে অনেক মজা আছে, এটাই ইম্পর্টেন্ট। আল্লাহ একটু রিজিক দিয়ে দেয়, ভালোই। ভাই আমার প্রত্যেক মাসে 1 কোটি টাকা ইনকাম, এন্ড এটা ইনাফ না। হঠাৎ করে দেখবেন সালমান মুক্তাদের ধরেন পলিটিশিয়ান হয়ে বসে আছে, স্ট্রাগলে তো মজা আছে। কত মানুষ আছে যে কিছু করতেছে না, ঘুমাস, ঘুম থেকে উঠে খেয়ে আবার ঘুমাস। আমি তো কিছু একটা করতেছি। এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথেও কি আপনার এরকম কম্প্যারিজনকে আপনার ভক্তরা টানে? হ্যাঁ হ্যাঁ টানে, এটা হিউম্যান নেচার। মানুষ যখন আপনার ব্যাপারে খারাপ কথা বলে, আমি সাকিব আল হাসানের ব্যাপারে কথা কইতে চাই, আপনার ব্যাপক সোয়াব, সোয়াবটা যে আপনি এভাবে পান তা না। যারা খারাপ কথা বলে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে যায়। সো আমার ব্যাপারটা মজা লাগে। আপনার আসলে সবচেয়ে বেশি শোনা প্রশ্ন কোনটা? কত টাকা কামান? আসলে কত টাকা কামান? বাংলাদেশের মানুষের আন্তরিকতা অন্যরকম। আপনি যেটা বললেন যে শেষ পর্যন্ত লিখে রাখা, শেষটা কোথায়? শেষ কখনো 30 বছর হওয়া উচিত না, শেষ কখনো 20 বছর লাগা উচিত না। কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য ফিউচার, আই বিলিভ। লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এন্ড এই আনপ্রেডিক্টেবিলিটি থেকে এনজয় করাটা ইম্পর্টেন্ট। তোমাকে মনে অনেক কষ্ট দিস, মাফ করে দিও আমারে। রকমারি গল্পগ্রাফির নতুন একটি পর্বে আবারও চলে এসেছি আমরা। আজকে আমাদের অতিথি মাশফিকা নাম তুর্য। তিনি একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং রকমারি বেস্টসেলার লেখক। আজকে চলুন আমরা তার গল্প শুনি। আপনার লেখালেখি শুরুটা হলো কবে থেকে? জনপ্রিয় হওয়ার আগে না জনপ্রিয় হওয়ার পর? জনপ্রিয় ওইটা পরের টপিক। লেখালেখি করা শুরু করছে হলো বই যখন থেকে পড়া শুরু করছি, তো তারপর থেকে। বই আগে তো নর্মাল পড়তাম না। আমার জীবন ভরে আমি বলছে হলো বই হলো টেক্সট বই শেষ হয় না, বই কেমনে পড়বো, এইগুলা নর্মালি মাথায় আসার কথা না। তো এখন পরে দেখা গেল যখন বই লেখা শুরু করছি বা বই পড়া যখন শুরু করছি, এরপরে দেখা গেল যে আমি নিজেই ফেসবুকের মধ্যে বিভিন্ন জিনিস লেখালেখি করতেছি। ছোটবেলা থেকে বই পড়তেন? না না, ছোটকাল থেকে এমন না। আমার হলো বই পড়ার অভ্যাসটা আসছিল হলো সাদমান ভাইয়ের থেকে, সাদমান সাদিক ভাইয়ের থেকে। তো সে হলো নর্মালি ইউটিউবের মধ্যে বিভিন্ন বই রিলেটেড কন্টেন্ট বানাতো না, তো ওইখান থেকে নর্মালি আমার আসছিল যে না ঠিক আছে বই পড়ি, মনে হয় কিছু একটা ভালোই হবে, সবাই তো ভালো ভালো মানুষরা তো বই পড়ে। তো দেখলাম একটু ট্রাই করলাম, দেখি টেক্সট বইয়ের বাইরে কিছু একটা পড়া যায় কিনা। পরে দেখি যে না, ভালোই কাজে দেয়। মানে অনেক কিছু দেখি জেনে গেলাম বা শিখে গেলাম, যেটা নর্মালি মানুষ হয়তো অনেক বছর সাধনা করার পরে হয়তো অনেক কিছু জানতে পারে 30-40 বছরের লাইফ এক্সপিরিয়েন্সে। সেটা আমি দেখতেছি একটা বুইড়া বেটার বই পড়ে আমি অলরেডি জেনে যেতেছি। তো অনেক কিছু আছে যে বই পড়ার পরে আমরা বুঝতে পারি, এন্ড ওইখান থেকে যেভাবে আমাদের মাইন্ডটা অ্যাকচুয়ালি কাজ করে, যেভাবে রেসোনেট করে, ওইভাবে আমরা অনেক কিছু বুঝি যে না ঠিক আছে এইভাবে দুনিয়া কাজ করতে পারে। দেন ওইটা নিয়ে লেখালেখি শুরু করলাম। লেখালেখি শুরু করে ওইখান থেকেই হয়তো অনেক কিছু আসলো, দেন অপরচুনিটি একটা আসলো, তখন বই লিখে ফেললাম এরকম। আচ্ছা, মানে কার বই পড়তেন সেই সময়? একেবারে শুরুর দিকে আমি জাস্ট ওই যে সেলফ হেল্প বইগুলো আছে না, আমি শুরুই করছি ওইখানে। লিটারেচার আমি কখনো ইন্টারেস্টেড ছিলাম না, আমি এখনো ইন্টারেস্টেড না। আমার কথা হচ্ছে যে বই যদি আমি পড়ি তাহলে কাজের বই হইতে হবে। তো পরে দেখা গেল যে আমি তখন আমার কমিউনিকেশন রিলেটেড একটু প্রবলেম ছিল, কথা বলতে একটু প্যারা খেতাম। তো তখন দেখা গেল যে আমি 92 লিটল ট্রিক্স অফ টকিং টু এনিওয়ান ওই বইটা পড়ছিলাম। এরপরে ডেল কার্নেগের হাউ টু উইন ফ্রেন্ডস এন্ড ইনফ্লুয়েন্স পিপল, এটা তো অনেক পপুলার, তো পড়ছেই মানুষ নর্মালি। তো ওই বইটা পড়লাম। তো ওইগুলা মানে শুরুতে যে বইগুলা পড়ছি, ওই বইগুলো আমার লাইফে এমন ভাবে ইম্প্যাক্ট ফেলছে যে পরে আর পিছে তাকাতে হয় না, আগে গেছে। এগুলো কি আপনাকে ধরেন, এটা তো গেল আপনি বই পড়লেন, তারপর বই লিখলেন, সেই যে বই পড়াগুলা, এগুলো কি আপনার কন্টেন্ট ক্রিয়েশনে কোনোভাবে হেল্প করছে? হ্যাঁ করছে, কারণ আপনি তো সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এই জনপ্রিয়তার পিছনে কি আপনার বই পড়াটা কোনোভাবে ইনফ্লুয়েন্স করছে? ইনফ্লুয়েন্স করছে ইন সার্টেন, নট ইন এ ওয়ে যে না ঠিক আছে কন্টেন্টের আইডিয়া দিছে, বাট অ্যাজ এ বেটার হিউম্যান বিং আমাকে একটা বেটার কন্টেন্ট ক্রিয়েটর হইতে হেল্প করছে। হোয়াট থিংস আই নিড টু কিপ ইন মাইন্ড, হোয়াট এক্সপেকটেশনস আই নিড টু কিপ ইন মাইন্ড, আমার কি ধারণাটা রাখা উচিত মানুষের ব্যাপারে, কি সাইকোলজিটা বোঝা উচিত অডিয়েন্সের ব্যাপারে, এই জায়গাগুলোতে হেল্প করছে। সো ডেফিনেটলি হেল্প করে, আপনার লাইফের প্রত্যেকটা জায়গাতে বই হেল্প করে। ওই জায়গা থেকে আমাকে কন্টেন্ট ক্রিয়েশনে হেল্প করছে। তো
কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু হচ্ছে আপনার কোন বছর থেকে? কন্টেন্ট ক্রিয়েশন শুরু হয়েছে হলো 2018 থেকে, 2018। 18 বা 17 সামথিং, ভুলে গেছি, বাট 18 থেকে মোস্ট প্রবাবলি, কলেজে ছিলাম ওই সময়তে। তো আগে আমি ভিডিও বানাতাম, স্ন্যাপচ্যাটে আমি ফিল্টার ইউজ করে ভিডিও বানাতাম। তো আমার ফ্রেন্ডরা এটা দেখে অনেক হাসতো। তা আমার একদিন মনে হয়েছে না, যেহেতু মানুষ হাসে তাহলে দেখা যাক, ওই যে টিনেজে একটা থট আসে যে না ঠিক আছে কি করে ফেলায়, পরে দেখা যাবে কি। তো বানাইছি, শুরু হয়েছে। যখন কন্টেন্ট স্টার্ট করলাম তখন দেখি বাহ, মানুষ কি আসলে হাসতেছে। তখন তো আসলে ভালো লাগে। আপনার প্রথম ভাইরাল কন্টেন্ট কোনটা ছিল? এটা ছিল সামওয়াট, মানে আমি একটা ফ্রাস্ট্রেশন বের করতেছিলাম কিছু একটা নিয়ে, বাসার মধ্যে কে কি বলে, মা কে কি বলে, এটা নিয়ে মানে আমার যে কম্প্যারিজন চলতেছে সবার মাঝে, যে এইখানে এই ছেলে ভাত খায় না, এটা না ওইটা না, পাশের ছেলে ভাত খায়, এইসব নিয়ে যখন কন্টেন্ট বানাইছি দেখি যে মানুষও কানেক্ট করলো যে না ঠিক আছে, কম্প্যারিজন খালি আমার সাথে না, সারা দুনিয়ার সাথে চলতেছে। এটা আপনি বলতেছেন, আমিও ভাবতেছি যে আমারও অনেক কম্প্যারিজনের ভিতর দিয়ে যেতে হয়েছে। তো মানুষ এটা মানে খুব জীবন ঘনিষ্ঠ একটা ব্যাপার, কম্প্যারিজন, তাই না? বাংলাদেশে তো এটা অনেক বেশি, অনেক অনেক আমাদের এটা আমরা যারা মিলেনিয়ালস এন্ড যারা জেন জি, এটা মানে জেনারেশন, এটা ইউনিভার্সাল। দেখেন আমি একটা দেখলাম যে আমার বাসার মধ্যে আত্মীয় স্বজন আসছিল, তো তাদের নিজেদের বাচ্চা কাচ্চা আছে। তা আমি দেখলাম যে আমার এক আত্মীয়র বাচ্চাকে খাওয়াইতেছে, তো ওইটা দেখে আমার আরেক আত্মীয় খেপে গেছে, ওর বাবা বাচ্চাকেও ধরে আনছে যে তুইও খা। ওইটা দেখে আবার আরেকজন খেপে গেছে, বলে যে ওরা দুইজনই খাইতেছে, তুই খাইতেছিস না। তো দেখা যায় কি যে মানে এই যে কম্প্যারিজন, যে ওরা বেটার করতেছে, আমার ছেলে কেন বেটার করলো না, ওই জায়গা থেকে এখন এটা পজিটিভলি নেই আর নেগেটিভলি নেই, এই কম্প্যারিজনের জায়গাটা চলে আসে। তো এখানে আমার একটা প্রশ্ন মাথায় আসতেছে, এজ এ কন্টেন্ট ক্রিয়েটর, আরেকজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথেও কি আপনার এরকম কম্প্যারিজনকে আপনার ভক্তরা টানে? হ্যাঁ হ্যাঁ টানে, এটা হিউম্যান নেচার, এটা অনেকাংশে হিউম্যান নেচার। কম্প্যারিজন মানুষ পছন্দ করে, ইভেন যারা মানে মানুষের সাথে মানুষের কম্প্যারিজন করে, ওরা অনেকাংশে নিজের সাথে অন্যজনের কম্প্যারিজন করে। সো এটা ওদের নেচারের মধ্যে অনেক বেশি চলে যায়। বাট এতে ধরেন দুইটা পক্ষ, কম্প্যারিজন মানে তো আসলে পক্ষ তখন দুইটা হয়ে যায়। এক পক্ষ হয়তো আপনার ফেভারে থাকে, আরেক পক্ষ হয়তো আপনার বিপক্ষে থাকে। তো বিপক্ষে যখন থাকে আমাদের খুব ন্যাচারাল টেন্ডেন্সি থাকে একটু হেয় করার বা ছোট করার। তা আপনার কি এরকম কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে নাকি? হ্যাঁ, তো স্বাভাবিক না, এখন এক একজনের এক এক রকম পছন্দ থাকতেই পারে। এখন এটা তো আমার পার্সোনালি নেয়ার মতো কিছু না, এক একজন এক এক ভাবে আমাকে দেখবেন, ইটস কমপ্লিটলি ফাইন, কমপ্লিটলি ফাইন, আলহামদুলিল্লাহ। তো মানুষ যেভাবে আমাকে দেখুক, যেটাই দেখুক, মানুষ দেখতেছে তো, এটা হলো মূল কথা। চেহারা তো ছিলেন আপনি, তুমি তো ইন দ্যাট সেন্স আমি তো সাকসেসফুল, বিকজ আপনি আমাকে নিয়ে কথা বলতেছেন। এখন কম্প্যারিজনে এক একজন এক এক কথা বলে, কেউ একজন ভালো কথা বলে, কেউ একজন খারাপ কথা বলে, কথা বলতেছে, এটা মেন কথা। এখন যারা ভালো কথা বলতেছে তারা সামহাও আমার সাথে অনেক বেশি কানেক্ট করে, তারা আমাকে ভালো জানে সামথিং। বা যারা অন্যজনের পক্ষ টানে, তাদের নিজস্ব স্বকীয়তা আছে, তারা নিজেদের পার্সোনালিটির সাথে কিছু একটা বলে, ডিপেন্ড করে। বাট এই যে ধরেন একটু নেগেটিভিটি বা একটু ট্রোলিং, এই জিনিসটাকে আপনি ব্যালেন্স করতেছেন কিভাবে? ব্যালেন্স করার দরকারই পড়ে না, দেখি না, দেখেনি না, মানে আমি দরকারই পড়ে না, আমার এগুলো দেখার দরকারটা কি, দরকার তো নাই। হ্যাঁ সার্টেনলি আমি যদি কোনো একটা কিছু ভুল করি আমার লাইফে, হ্যাঁ ইন সার্টেন পয়েন্ট কিছু কিছু নেগেটিভ কমেন্ট আমাকে গাইড করতে পারে, তাও এটা একেবারে স্ট্রাকচার ক্রিটিসাইজড, মানে প্রপার ক্রিটিসিজম হওয়াটা। এরকম কি প্রপার ক্রিটিসিজম আপনি পেয়েছেন? হ্যাঁ, মাঝে মধ্যে এমন থাকে যে আমি নিজে কন্টেন্ট বানিয়েছি, নিজে কিছু একটা করলাম, এরপরে আমি হয়তো নিজে নিজে রিয়েলাইজ করতেছি যে জিনিসটা খারাপ হয়েছে, জিনিসটা আমি ঠিক করি নাই, নেক্সট টাইম আই শুড বি মোর কনসিয়াস অ্যাবাউট দ্যাট। মানুষও আমাকে এসে মেসেজে গাইড করে যে ভাই এইভাবে না করলেও হয়, বা এভাবে না করে ওইভাবে করলেও হয়। সো আমি অ্যাডমায়ার করি জিনিসটাকে, ইমপ্রেস করি। সবসময় যে নেগেটিভ কমেন্টকে পাত্তা দিতে হয় না এমন না, কিছু কিছু নেগেটিভ কমেন্ট ভালোও থাকে, যেটা আমাদের জন্য ভালো। এখন আমরা যদি নাকে অ্যাকসেপ্ট করতে না শিখি তাহলে জিনিসটা প্যারা এরকম। তো নাকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে আপনার মানে মোটিভেশনটা কি? মেইন মোটিভেশনটাই হচ্ছে যে আপনি আপনাকে একটা লাইনে রাখতে চান। দেখেন মানে আমাকে যদি ধরেন আমি একটা পিঁপড়া, আমাকে যদি একটা হাতি এসে শিখায় যে চিনি কিভাবে খেতে হয়, তাহলে দিস ইজ নট অ্যাকচুয়ালি দ্য রাইট ওয়ে টু থিঙ্ক। আমি যদি একটা মানে মৌমাছি হই, আমাকে যদি একটা পিঁপড়া এসে শিখায় যে মধু কিভাবে উদ্ধার করতে হয় ফুল থেকে, দ্যাটস এ প্রবলেমেটিক থিং টু সে। আমি চাই না আমার লাইফে কেউ এসে আমাকে, মানে আমি যদি মৌমাছি হই, মধু উদ্ধার করা যাতে কেউ আমাকে শিখায়। যদি একটা মৌমাছি এসে আমাকে বলে যে ভাই
মধু এভাবে করতে হয়, কালেক্ট করতে হয়, আই উড অ্যাকসেপ্ট দ্যাট। আমার লাইফের সবার ক্রিটিসিজম অ্যাকসেপ্ট করতে দরকার নাই। যে যেটা জানে না, যে আমার লাইফের ব্যাপারে জানে না, তার ব্যাপারে আমি ভেবে কি করবো ইউজুয়ালি, তাই না? তো ওই ওই সেন্সে আসে জিনিসটা, মানে আমি অনেক ফান ওয়েতেই নেই জিনিসটা, মজা লাগে আমার কাছে। না, আপনি খুবই খুবই পজিটিভ মানুষ, বাট অনেকেই আছে আপনার এই নেগেটিভিটি আপনার হ্যান্ডেল করতে পারে না। ব্যক্তি জীবনেও আছে এবং সেলিব্রিটি জীবনের জিনিসটা আরো দেখেন, হয়। এখানে ইসলামিক একটা কাহিনী থাকে, মানুষ যখন আপনার ব্যাপারে খারাপ কথা বলে হুম, আপনার ব্যাপক সোয়াব হয়। আর সোয়াবটা যে আপনি এভাবে এভাবে পান তা না, হুম। যারা খারাপ কথা বলে তাদের অ্যাকাউন্ট থেকে কেটে যায়। সো আমার ব্যাপারটা মজা লাগে, যে আমার যত বেশি গালি দিতেছে আমার তত বেশি সোয়াব, এন্ড যত সোয়াব আমি পাইতেছি এটা কিন্তু ফ্রিতে ফ্রিতে পাইতেছি না, এটা ওদের অ্যাকাউন্ট থেকে যেতেছে। সো আলটিমেটলি আমি একটু ক্রিমিনাল মাইন্ডে চিন্তা করলেও জিনিসটা এমন। মানে সবকিছু আপনার ফেভারে আসতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আলটিমেটলি আমার ফেভার আসতেছে। ধরেন আপনি কখনো কি কারো ঈর্ষার কারণ হয়েছেন? আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল, যেহেতু আপনি হতে পারে, জনপ্রিয়। হতে পারে, আমি এভাবে খেয়াল করি না। দেখেন, হুম। আমার ইটারনাল সাকসেস অর হোয়াট এভার আই অ্যাচিভ ইন লাইফ, আমার লাইফে যেটাই আমি অ্যাচিভ হুম। করি, আল্লাহ আমাকে রিজিক দিয়েছে যে আমি অ্যাচিভ হুম। করছি, এর বেশি তো কিছু না। এখন কেউ যদি আমাকে আল্লাহ যে রিজিক আমাকে দিছে এটার জন্য ঈর্ষান্বিত হয়, এটা তো আমার কিছু দেখার বিষয় না, বিকজ আল্লাহ আমাকে জিনিসটা দিছে। সো এইখানে মনে করেন যে যে যেটাই হোক, ইট ইজ মোর লাইক যে না ঠিক আছে, ঠাটা পড়ছে দেখে একজন মরে গেছে দেখে আরেকজন কান্না করতেছে, something এরকম। সো ঠাটা তো আমার কন্ট্রোলে নাই, রিজিক আল্লাহ আমাকে দিছে, ওইটা আমি পাইছি, ওইটা আমি এনজয় করতেছি। এখন ওই যে ঠাটা পড়ছে, ওই যে রিজিক আমি পাইলাম, ওইটার জন্য মানুষ খেপে গেল যে না ঠাটা কেন পড়লো, দ্যাটস প্রবলেমেটিক থিং টু সে। না না না, আপনার চিন্তা ভাবনাগুলো খুবই সুন্দর, খুবই খুবই দারুণ চিন্তা করেন আপনি। আপনার চিন্তাগুলো শুনতে ভালো লাগতেছে। প্রশংসা করতে হবে। এবং সবচেয়ে একটা, আপনি যখন বলতেছিলেন যে সব নেগেটিভ প্রতিক্রিয়া আসলে নেওয়ার কিছু নাই, তখন একটা বিষয় আমার মাথায় আসতেছিল। সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটা হয়েছে যে একটা চায়ের দোকানদার, সে জানে একটা দেশ কিভাবে চালাইতে হবে, একটা অফিস কিভাবে চালাইতে হবে, রাষ্ট্রের কি কি পরিবর্তন করতে হবে, কিন্তু সে আসলে একটা সুন্দর চা বানাইতে কি জিনিস দরকার এটা খুব ভালো করে জানে না। না, আমরা সব বিষয়ে মতামত দিতে পারি, কিন্তু আসলে যেটা গুরুত্বপূর্ণ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আরেকটা মানুষের লাইফে তো পজিটিভ ইম্প্যাক্ট রাখুক, বা আমার নিজের লাইফকে আরেকটু পজিটিভ ইম্প্যাক্ট রাখুক, বা আরেকটু আপগ্রেড করুক, বা আমার চিন্তার লেভেলটাকে আরেকটু বাড়াইতে পারে, ওই জায়গাটা ফোকাস না করে আমরা আসলে আরেকজনের দিকে তাকাই। তো এই জিনিসটা বললাম এই কারণে, জনপ্রিয় হওয়ার পরে আপনার আসলে সবচেয়ে বেশি শোনা প্রশ্ন কোনটা? যে কোন প্রশ্নের ভিতর দিয়ে আপনি সবচেয়ে বেশি গেছেন? কত টাকা কামাও? কত টাকা আসলে কত টাকা কামান? টাকা মানে ইট ইজ মোর লাইক, দেখেন মানে টাকা ব্যাপারটা এমন না যে আমরা জাস্ট মানে হুট করে এক রাতে হয়ে গেলাম কিছু একটা, বা এমনও না যে আমরা একটা স্টেজে পৌঁছে গেছি ওইখানেই জাস্ট আমরা লেভেল আপ করতে থাকবো, এমন না। ইট ইজ মোর লাইক আপ ডাউন আপ ডাউন আপ ডাউন, এরকম চলতে থাকে। কখনো আপনার অনেক টাকা থাকবে, কখনো আপনার টাকা থাকবেই না, কখনো বাস ভাড়া দিতে আপনার প্যারা হয়ে যাবে, কখনো আপনার দেখা যায় যে না ঠিক আছে। এখন টাকার লিমিটটা কত আপনার ভাই? যখন আপনার 6 বছর 7 বছর বয়স ছিল, তখন আপনাকে তো 10 টাকা দিলে আপনি পাগল হয়ে যেতেন, না ঠিক আছে সেরা, আর কি লাগে জীবনে। 6-7 বছর বয়সে 10 টাকা না 2 টাকা পেলে 2 টাকা পেলে আলহামদুলিল্লাহ। যত বড় হবেন তত দেখা যায় যে না ঠিক আছে, টাকার নিড শেষ হয় না। এখন আল্লাহ আমাকে যেটাই দেয় সেটা আলহামদুলিল্লাহ। এখন ইট শুড বি ইনাফ ফর মি, ইট শুড বি ইনাফ ফর মি। ওই যে 6 বছর বয়সে যে 2 টাকা আপনি পাইছেন, আপনার যেমন খুশি লাগতো আমার খুশি লাগতো। আমরা যদি এখন চিন্তা করি যে না ঠিক আছে 2 টাকায় আমরা হ্যাপি হইতে পারি, তাহলে 2 টাকায় হ্যাপি হইতে পারি। ইট ইজ অ্যাবাউট দ্য মাইন্ড দ্যাট উই কিপ। যদি এখন আমার কাছে মনে হয় যে ভাই আমার প্রত্যেক মাসে 1 কোটি টাকা ইনকাম এন্ড এটা ইনাফ না, তাহলে এটা ইনাফ না। সিমস লাইক দ্যাট। এখন যে যেটাই বলুক, যেই ইনকামই হোক, যেটাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেটা দিতেছে, আই কুড অ্যাফোর্ড হোয়াট আই ওয়ান্ট টু অ্যাফোর্ড, এতটুকুই। সো এর মানে যা দিছে এটার প্রতি আমি অনেক বেশি গ্রেটফুলনেসটা প্রকাশ করি। এটাই। যারা জিজ্ঞাসা করতেছে যে কত টাকা কামান, আপনি তাদেরকে আসলে কোন উত্তরটা দেন? আমি এমন উত্তর দিই, মানে জিনিসটা কি যে যদি আমি বলি যে আমি এক্সাক্ট অ্যামাউন্টটা এত এত টাকা ইনকাম করি, দুইটা জিনিস হয়, ওরা আফসোস করে অথবা ওরা হিংসা করে। যদি ওরা আফসোস করে, ওরা চিন্তা করে যে না ভাই আমার লাইফেও এই বয়সে হয়তো এই টাকাটা কামানো উচিত ছিল, সামথিং।
আর না হলে যারা হিংসা করে ওরা তো হিংসাই করে, তো ওইটার আবার নজর লাগে আমার উপরে, তো যে টাকাটা কামায় ওটা আবার কমে যায়। বাট আপনার সাকসেসটা সবাই দেখতেছে যে হ্যাঁ আপনি প্রচুর টাকা ইনকাম করতেছেন, তাই না? প্রচুর না, যাই হোক আপনি আল্লাহর রিজিক বাড়ায় দেয়। আল্লাহ আপনার ডেফিনেটলি আল্লাহ আপনার রিজিক বাড়াই দিবে। ধরেন আপনি যেটা ইনকাম করতেছেন এটার পিছনে আপনার একটা স্ট্রাগল আছে, একটা এফোর্ট আছে। মানুষ কি কখনো আপনার কাছে সেটা শুনতে চায় যে ভাইয়া আমি আসলে কিভাবে ভালো কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি, বা আমি কি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য আমার আসলে কি করা দরকার, আমি স্টাডিটা কিভাবে করব? মানুষ তাদের মানে এফোর্ট তো আসলে মানুষ শুনতে চায় না, সেই এফোর্টের স্টোরিগুলো শুনতে চায় না। আপনি আসলে ধরেন নিশ্চয়ই আপনার ভিতরে অনেক ফেলোর কেস আছে, আপনি করতে যাই ফেল করতেছেন বা হয় নাই, বা আপনার এক্সপেকটেশন যা ছিল সেই অনুযায়ী হয় নাই, এরকম ঘটনাও নিশ্চয়ই আছে, তাই না? মানে দেখেন আমি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড লাইনের মানুষ, মানে আমি ওইভাবে মানে এত বেশি ফেইলিয়ার টেলিয়ার এত কাউন্ট করি না, বা এত বেশি মানে নেগেটিভ অ্যাসপেক্টস গুলোকে দেখি না, যেটা সত্যি কথা। ভেরি মানে অ্যাম্বিশিয়াস টাইপ অফ এ পারসন হোয়াট আই বিলিভ। আমার জিনিসটা হয়টা কি যে যেটা আমার ফেইলিয়ার হয় আমার মনে হয় যে না ভালো হয়েছে সামথিং, যে আল্লাহ ভালোর জন্য কিছু করছে, কিছু একটা ভালো একটা প্ল্যান আছে মনে হয় কিছু একটা, ওইটার জন্য ওটার পাত্তাও দিই না আমি। মানে একটা আছে না যে আপনি চিন্তা করবেন যে পাস্টে আমি মানে এটা হয়েছে, লাইফে একটা জিনিস খারাপ হয়েছে, আমি চিন্তাই করি না। বলে যে না ঠিক আছে আল্লাহ একটা জিনিসের ভিতরে দিয়ে নিয়েছে, ভালো হয়েছে, কিছু একটা বাড়ছে বা কিছু একটা হয়েছে, আই গট সামথিং যেটা আমি হয়তো জানি না, আল্লাহ আমাকে ওইটা বোঝার তৌফিক দেয় না এখনো। সো আমি এইভাবে চিন্তা করি জিনিসটা প্রথমত। অ্যান্ড সেকেন্ড অফ অল হলো যে যেই জিনিসগুলোর উপরে আমি স্ট্রাগল করছি, স্ট্রাগলে তো মজা আছে। মানে কত মানুষ আছে যে কিছু করতেছেই না, ঘুমাস, ঘুম থেকে উঠে খেয়ে আবার ঘুমাস সামথিং, অনেকে এই ভিডিও যারা দেখতেছে অনেকে এরকম আছে। আমি তো কিছু একটা করতেছি, এখন আমি যদি না ঘুমাই, ধরেন আমার চোখের নিচে কালি পড়ছে, তার মানে কিছু একটা আমি করছি যেটা আমার চোখের নিচে কালি পড়ছে অ্যাকচুয়ালি। আমি যদি টাকা আমার লস যায়, তার মানে আমি টাকাটা ঢালছিলাম, আমি কিছু একটা ট্রাই করছিলাম, যেটার কারণে টাকাটা একটা রেজাল্ট হিসেবে লস হয়েছে, রেজাল্ট আমি পাইছি। এখন আমি যদি কিছু না করতাম রেজাল্ট আমি পাইতাম না। এখন প্রত্যেকটা জিনিসের তো একটা চ্যালেঞ্জ থাকে, যে হয় তুমি পারবা না হয় তুমি পারবা না। তো আমি ওই জায়গা থেকে হয়তো অনেক কিছু পারছি, অনেক কিছু পারিনি। যেটা আমি পারছি ওইটা তো আপনারা দেখতেছেন অবশ্যই। তো এখন যেটা আমি পারি নাই ওইটা মানুষের কাছে তো এত ভিজিবল হয় না, ভিজিবল হওয়ার দরকারও নাই, ওইটা আমার কাছে তো এখন আর ভিজিবল না, বিকজ যেটা আমি পারছি ওইটার উপরে আমি দাঁড়ায় আছি, আর যেটা আমি পারি নাই ওইটার উপরে তো আমি দাঁড়ায় এখন যে জায়গাতে আছি ওইটাই। মানে আপনার এই জায়গা থেকে যদি আমি নেই তাহলে হচ্ছে যে দুইটা পয়েন্ট নিতে পারি। নাম্বার 1 হচ্ছে লেগে থাকা, যে যেটাই করতে চাচ্ছি আমি একটু শেষ পর্যন্ত চেষ্টা করতে থাকি। নাম্বার 2, যদি কোনো স্ট্র্যাটেজিক চেঞ্জ আনার দরকার হয় আমি যেন একদম রিজিড না হই, চেঞ্জ আনার জন্য যেন আমি আমার এফোর্টটা যেন আমি আরেকটু বাড়াই। এই দুইটা জিনিসই কি আপনার ধরেন একটা সফল কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার কি না রেসিপি হতে পারে? আমার কাছে মনে হয় ইনাফ না, এখানে আরো ব্যাপার থাকে। আর কি থাকতে পারে? দেখেন আপনি যেটা বললেন যে শেষ পর্যন্ত লিখে থাকা, শেষটা কোথায়? শেষ কখনো 30 বছর হওয়া উচিত না, শেষ কখনো 20 বছর লাগা উচিত না। শেষ হলো একটা কন্টেন্ট নাম টাইম। আমার কন্টেন্ট বানাইতে 2-3 বছর সময় লাগতে পারে, 2-3 বছরের মধ্যে আমি একটা সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি, ম্যাক্সিমাম 5 বছর, এর চেয়ে বেশি না। যদি দেখি যে না ঠিক আছে 2-3 বছর 5 বছরের মধ্যে আমি আমার জায়গাতে সাকসেসফুল হইতে পারতেছি না, তাহলে দ্যাটস এ প্রবলেম, বিগ প্রবলেম। বিকজ আমার জায়গা থেকে আমার যতটুকু পোটেনশিয়াল আমার রিচ করার কথা সেই জায়গাতে আমি ইনাফ লার্ন করতে পারতেছি না, বা আমি আমার জায়গাতে সাকসেসফুল হইতে পারতেছি না। এক একটা গোলের এক এক রকম ডাইমেনশন থাকে, কোনো কিছুতে 10 বছর লাগে, 15 বছর লাগে, 20 বছর লাগে, কোনটা 1 বছরে হয়ে যায়। শেষটা বুঝতে হয় যে আমার প্রত্যেকটা জিনিসের শেষটা কোথায়, ওই জায়গাতে থাকলে থিংস উড গো ওয়েল, এরকম। ওকে, তাহলে আমি ধরেন যদি আপনাকে জিজ্ঞাসা করি যে ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি, আমাকে একটা সিক্রেট রেসিপি আপনি বলে দেন, তো আপনি আমাকে কিভাবে গাইড করবেন? মানুষকে বুঝতে শিখতে হয়, মানে মানুষ কিভাবে প্রসেস করে তাদের মাইন্ডে, এই জায়গাটা বুঝতে শিখতে হয়। বাংলাদেশের মানুষ অনেক ভালো, বাংলাদেশের মানুষ মানে বাংলাদেশের মানুষের আন্তরিকতা অন্যরকম, মানে আন্তরিকতা এটা অনেকভাবে থাকতে পারে। এখন বাংলাদেশের মানুষ ডুবাইতেও ভালো পারে, বাংলাদেশের মানুষ মনের দিক থেকে অনেক বড় হয়। আপনি দেখেন মানে বোনের শ্বশুর বাড়ি বা মেয়ের শ্বশুর বাড়ি বা বউয়ের শ্বশুর বাড়ি, ওইখানে ফ্যামিলির মধ্যে যদি 4 জন থাকে, আপনি জীবনে গোনা গোনা একটা ইলিশ মাছ পাঠান না, আপনি একেবারে
40-50 হাজার টাকার 1 লাখ টাকার বাজার করে পাঠান, হুম। যাতে ওরা অনেক খায়াটা একেবারে 1 মাস কোনো কমপ্লেন না করে হুম। বা কোনো কিছু না করে। এটা এখন মানে আপনার আন্তরিকতার কারণে করেন। আপনি যদি লজিক্যালি চিন্তা করেন আপনার দরকার নাই। কোনো দরকার আপনি যদি ইন্ডিয়াতে যান বা ইন্ডিয়াতে না কলকাতাতে যান ধরে, একদম বা ধরেন যে মাথা গুনে গুনে মাছ কেটে মাথা গুনে গুনে মাছ হুম, কেটে দিবে একদম। যে না ঠিক আছে তোমার 4 পিস দরকার, তোমাকে 4 পিস দিব Right. সামথিং। বাংলাদেশে কিন্তু এরকম না, বাংলাদেশের মানুষের আন্তরিকতা অনেক বড়। হুম, তো যখন ধরেন যে যেই দেশের মধ্যে আন্তরিকতা অনেক বড়, হুম। সেই দেশের মানুষের আন্তরিকতার বোঝাটা ইম্পর্টেন্ট, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনে সাকসেসফুল হওয়া যায়। That's এই যে। great. মানে আন্তরিকতার জায়গাটা বুঝতে হবে যে হ্যাঁ। মানুষ তারা কি চাচ্ছে, কিসে তারা আসলে এই আন্তরিকতা তাদেরকে কি খুশি করে, তাদেরকে খুশি কি করে। স্যাড করে। মানুষ দেখেন একটা কন্টেন্ট ক্রিয়েটর আছে মানে রিপন ভাই, হুম। রিপন মিয়া, এই ইদানিং তো এটাই বাস্তব। এটাই বাস্তব। তো তো রিপন ভাইয়ের ভিডিও দেখেন, সে কিন্তু বেশি কিছু করতেছে না, সে তার লাইফ দেখাইতেছে। এন্ড সে তার সিম্পল লাইফটা যে দেখাইতেছে, এটার কারণে মানুষ তাকে প্লিজ করতেছে, মানুষ তাকে প্রশংসা করতেছে, মানুষের লাইফটা কমপ্লিটলি সে কানেক্ট করতেছে। ভাই আমার লাইফে স্ট্রাগল আছে, তুমি দেখো হুম। তোমার লাইফে স্ট্রাগল আছে, সেই জন্য তুমি কানেক্ট করতে পারতেছো। হুম। So, ওই যে জায়গাটা, ওই জায়গা থেকে চিন্তা করেন যে না ঠিক আছে, মানে সে বেশি কিছু না করার পরে সে অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যেতেছে, বিকজ মানুষ কানেক্ট করতেছে, সে কিন্তু অনেক ভালো রেসপন্স খুবই পাচ্ছে। ক্যাজুয়াল একটা Casual life। একটা সে হ্যাঁ আমি তো তার আমিও দেখি, হ্যাঁ দেখা সবাই হয় দেখে, যে আপনি দেখেন, আমি দেখি। মানে তার কবিতার মধ্যেও কিন্তু সূক্ষ্ম একটা জীবন বোধ আছে। হুম 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 খুব ইন্টারেস্টিং তার, মানে সে যে হাসিটা দেয় মানে হুম। কোনো মেকি কোনো কিছু নাই, হুম হুম কোনো কিছু ফেব্রিকেটেড মনে হয় না, একদম হুম। মনে হয় যে তার ভিতর থেকে আসতেছে। হুম 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 মানে এই অরিজিনালিটিটা মনে হয় খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট হুম হুম ক্রিয়েশনের হুম ক্ষেত্রে, হুম। তাই না? আপনি যেটা সেটাই দেখানোটা ইম্পর্টেন্ট, এটি আমার মনে হয় যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অন্তত এই ফর্মুলাটা আপনার জীবনে একবার প্রয়োগ করে দেখতে পারেন। আই হোপ অরিজিনালিটি। এটা সামনে আগে নিয়ে যেতে পারে আপনাদেরকে। হুম। তো আমি এই প্রসঙ্গে আসতে আসতে আমার হঠাৎ আরেকটা প্রশ্ন আমার মাথায় আসতেছে। এখন দুনিয়া তো পাল্টে যাচ্ছে, হুম। এআই চলে আসতেছে, হুম। একটা মানুষ প্রচুর কাজ করতে পারবে, অনেক ধরনের কাজ করতে পারবে। হুম, হুম। সো সামনের কন্টেন্টের দুনিয়া আসলে কেমন হতে যাইতেছে? এজ এ ভালো হতে কন্টেন্ট যাচ্ছে। ক্রিয়েটর আপনি জিনিসটাকে কিভাবে দেখতেছেন? এই টেকনোলজি ভালো, নতুন জিনিস। মানে ইট ইজ মোর লাইক যে দেখেন, মানে দুনিয়া কখনো আপনার এগেনস্টে যায় না। হুম। ইট ইজ জাস্ট আপনার দুনিয়ার সাথে কতটা তাল মিলে চলতে পারে, হুম, এতটুকুই। এআই তো মানুষই বানাইছে, তাই না? হুম। তো এটা তো মানে এমন না যে এখানে ভয় পাওয়ার কিছু একটা আছে। ইট ইজ মোর লাইক যে না ঠিক আছে এআই আসছে, তাহলে এআই আমি শিখে নিব। হুম, মানে যেটাই আসতে আসতে দেখেন, সবকিছু তো আপনার লাইফকে ইজি বানাইতে আসছে, রাইট। লাইফকে তো হেল বানাইতে আসে নাই। না। সো যেটা আপনার লাইফকে ইজি বানাইতে আসছে সেটা নিয়ে এত দুশ্চিন্তার কিছু নাই। যারা এখন ডিফারেন্ট ওই লেভেলের জবে আছে যেটার কারণে এআই এর কারণে রিস্ক হয়ে যাবে, তাদের এখন ওই জবের মধ্যে অ্যাডাপ্ট করতে হবে। এখন তো কেউ টাইপ রাইটার ইউজ করে না, এখন তো কেউ রেডিও তেমন একটা শুনে না অ্যাস্থেটিক্স ছাড়া। না। সবাই এখন টিভির যুগও চলে যেতেছে, এখন সবাই স্মার্টফোনেই খেলা টেলা দেখে, হ্যান দেন। তো আমরা তো অ্যাডাপ্ট করতেছি, টিভি চ্যানেলগুলো এখন আছে না, টিভি চ্যানেলরা যারা মানে আগে টিভিতে নিউজ দিত, হুম, এখন হয়তো ওদের ডিজিটাল মিডিয়ার মধ্যে সবকিছু শিফট করতেছে, আস্তে আস্তে অন্য মিডিয়াগুলোর মধ্যে শিফট করতেছে। অ্যাডাপশনের ব্যাপার এখানে, এটা এমন না যে না ঠিক আছে মানে কোনো কিছু নিয়ে কোনো রিস্ক আছে অর সামথিং। কন্টেন্ট ক্রিয়েশন আগামী দুনিয়াতে অনেক ভালো হবে, কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য ফিউচার আই বিলিভ। Okay. 5-10 বছরের মধ্যে ইট উড বি বুমিং। দেখেন আপনি একটা টিনেজারকে জিজ্ঞেস করেন, সবাই বলবেন না ঠিক আছে আমি চিন্তা করতেছি ইউটিউবে একটা পেজ খুলবো, হুম, হুম। একটা ফেসবুকের মধ্যে একটা পেজ খুলবো, দিয়ে ভাবতেছি ভিডিও বানাবো। ইভেন আপনিও ভাবলেন যে কন্টেন্ট ক্রিয়েটর হবো সামথিং, যে বলতেছি যে ডিসকাশন চলতেছে যে কন্টেন্ট ক্রিয়েটর হবো, হ্যাঁ হ্যাঁ তেন ভাবছি হোয়াট এভার ইট ইজ। হুম। এখন এটা প্রবলেমেটিকও হতে পারে আর হোয়াট এভার ইট ইজ, ডিসকাশন যদি চলে তার মানে দ্য প্লেস ইজ ভ্যালিড। Okay. মানে এটাকে মানুষ হচ্ছে ফুল টাইম প্রফেশন হিসেবে নেওয়ার অলরেডি অনেকেই নিছে ফুল টাইম। সো এটা সেই অপরচুনিটিটা তৈরি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে, বাট আমি বলবো না যে না ঠিক আছে এটার জন্য একেবারে ডিগ্রি সব ছেড়ে দাও, তো বাসা টাসা ছেড়ে দাও, এরকম না। মানে ইট শুড বি লাইক আপনি যেটা করতেছেন ওটার পিছনে লেগে থাকেন, পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েশন করেন। মানে শখ জিনিসটা এমন, শখ আপনার আগে থেকে অকুপেশন বানানোর আগে শখটাকে পালন করেন ঠিক মতো। কন্টেন্ট ক্রিয়েশন শুড বি আ শখ ফার্স্ট। ওকে, এখানে হচ্ছে ট্রায়াল এন্ড এরর, দেন হ্যাঁ। হচ্ছে তার ডিসিশন হ্যাঁ, মেকিং। ওকে, ধরেন হিউমার জিনিসটাকে অনেকে অনেক সময় আসলে সুশীলভাবে গ্রহণ করতে চায় না, একটু চটুল জিনিস, একটু কমেডি। সো সেই জায়গায় হচ্ছে যে আপনার কন্টেন্টের ভিতর দিয়ে আপনি
কি কোনো চেঞ্জ আনার কোনো স্বপ্ন দেখছেন কিনা কখনো? আমি দেখেন নাকি শুধু মানে স্টোরি টেলিং, জাস্ট আপনার চারপাশে ঘটে যাওয়া কিছু না স্টোরিকে না না আপনি আমি নিয়ে আমি আসছেন? এটা লং টার্মে দেখি। মানে দেখেন হিউমার ইজ এ পার্ট অফ হুম। লাইফ, বাট একটা জিনিস মানে যেটা ভাবতে হয় সেটা হচ্ছে যে এনিথিং কুড হ্যাপেন ইন লাইফ, এনিথিং কুড হ্যাপেন ইন লাইফ। এখানে মানে আপনি যে জাস্ট মানে একটা পোর্শনই আপনার লাইফে দেখাবেন and ওইটাই আপনি, এরকমটা না। ইউক্রেনের প্রধানমন্ত্রী হুম। ধরেন জেলেন্সকি, সে কমেডিয়ান ছিল, হ্যাঁ, সে প্রধানমন্ত্রী হয়ে এখন যুদ্ধ পরিচালনা যুদ্ধ করতেছে পরিচালনা something। আবার ধরেন যে যে জন নাকি কি জানি নামটা ভুলে গেছি লোকটার, সে হলো কমেডিয়ান ছিল হুম। বা সামথিং, বা সে কন্টেন্ট ক্রিয়েশন করতো, সে এখন ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেসম্যান ইন সামওয়্যার। ভুলে গেছি লোকটার পরিচয়, ভুলে গেছি প্লেসটাও ভুলে গেছি, বাট এরকম সে এক একজন এক একভাবে এক এক আইডেন্টিটি থেকে অনেক বড় হয়েছে। অনেক মানুষ আছে, অনেকে বই লিখছে, অনেকে করছে। কন্টেন্টের পাওয়ার তো আমরা হচ্ছে বাংলাদেশের কথা বললাম না, বাট ইন্ডিয়ান ইলেকশনেও তো আমরা দেখছি একা ধ্রুব রাঠি সে একাই লড়ে গেছে, কিন্তু ডিফারেন্ট আমরা সেটাও দেখছি। এবং বাংলাদেশের পলিটিক্যাল হরিজন্টালে কিন্তু আপনার ইম্প্যাক্ট আছে। এখন দেখেন মানে জাস্ট পলিটিক্স না, সব দিকেই ইট ইজ নট জাস্ট মানে আমি চিন্তা করি আমি হিউমার দিয়ে কিছু একটা করতেছে, আই এম মানে এমন না যে হিউমার দিয়েই সবকিছুই হইতেছে, বাট অনেক কিছু আছে। মানুষের সাইকোলজি বুঝতে হয়, কন্টেন্ট অডিয়েন্সটা বুঝতে হয়, মানুষ কি পছন্দ করে, মানুষকে কি বোঝানোটা উচিত, কি মেসেজটা দেওয়াটা ইম্পর্টেন্ট। ওই জায়গা থেকে আপনি 5 বছর 10 বছর 20 বছরে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর অর মানুষরা বা কন্টেন্ট ইটসেলফ কোথায় যাচ্ছে সেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না। সো যেটা আপনি প্রেডিক্ট করতে পারবেন না সেটা নিয়ে অ্যাকচুয়ালি কিছু বলা যায় না যে কোথায় কি যাবে। এরকম তো হঠাৎ করে দেখবেন সালমান মুক্তাদির ধরেন পলিটিশিয়ান হয়ে বসে আছে, হঠাৎ করে দেখবেন যে আমি হয়তো বিজনেসম্যান হয়ে বসে আছি, এটা হতেই পারে। হচ্ছে তো বিজনেসম্যান অনেকেই তো হচ্ছে, আপনি ইনফ্লুয়েন্সার থেকে তারা তো হচ্ছে যে আপনার বিজনেস আসতেছে, এরকম প্রচুর উদাহরণ আমাদের আছে। তো যারা খুঁজে দেখতে চান আপনারা হয়তো একটু গুগল করলে আপনারা অনেক পেয়ে যাবেন, অনেক এক্সাম্পল আছে। এবং অনেক বিজনেস থেকেও আপনার অনেক ইনফ্লুয়েন্সাররা আসছে, নিজেরা অলরেডি তাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছে, এটা অহরহ হচ্ছে। আমার আরেকটা প্রশ্ন ছিল আপনার কাছে, সেটা হইতেছে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আবার লেখক। আমি আবার আগের প্রশ্নটাতে ফিরে যাচ্ছি, কোনটাকে বেশি এনজয় করেন? কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন। আপনার ভক্ত পাঠক কিন্তু অনেক কথা হয়ে যেতে পারে আর কি, না না বাট আমি এটা এনজয় করার মেইন রিজনটা কি? কন্টেন্ট ক্রিয়েশন থেকেই সব এসেছে। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশন থেকেই, মানে লেখালেখিকেও আপনি বলতে চাচ্ছেন এটা আপনার ইট ইজ এ পার্ট অফ কন্টেন্ট। ওকে। কন্টেন্ট ক্রিয়েশন একটা বড় প্লেস যেটার লেখাটা একটা পার্ট। তাহলে আমার প্রশ্নটা আসলে এইভাবে করা দরকার যে ভাই ভিডিও বানানো এবং লেখালেখি দুইটার ভিতরে এনজয় করতেছেন কোনটা? ভিডিও বানানোই। ভিডিও বানানোই। ভিডিও বানানোর ক্ষেত্রে একটা অন্যরকম মজা আছে, লেখালেখির ক্ষেত্রেও মজা মানে আছে। এটা ইনস্ট্যান্ট তো আপনি ফিডব্যাক পাচ্ছেন, লেখালেখির ফিডব্যাকটা হয়তো আপনি এটা কুইক মানে হয় না আর কি, সেজন্য দুইটা দুই রকম। আমার কথা হচ্ছে মানুষের ইম্প্যাক্টেড হওয়াটা নেসেসারি, মানুষকে আমি কি প্রোভাইড করতে পারতেছি এটা বোঝাটাই নেসেসারি বেশি। যদি মানুষকে আমি ভালো কিছু ডেলিভারি দিতে পারি, সেটা ভিডিও হোক আর লেখালেখি হোক, দুইটাই ভালো। বাট আপনার বইয়ের নামগুলো একটু ডিফারেন্ট হয়, এটার হ্যাঁ, কারণটা কি? বিকজ ইট ইজ মোর কনসেন্ট্রেটেড টু মাই অডিয়েন্স অর সামথিং। যারা ইয়াং এজের মানুষ 16, 17, 18, ওদের লাইফের স্পেকট্রামই তো একটু আলাদা। একটু সবাই ডিলুশনাল টাইপের, একটু সবাই ইলিউশনাল থাকে, সবাই একটু জীবন নিয়ে একটু হতাশার মধ্যে থাকে যে কি মা বাপ ফ্রিডম দিতেছে না, মা বাপ টাকা দিতেছে না, এটা করবো হ্যান করবো ত্যান করবো, অনেক কিছু নিয়ে অনেক কিছু ভাবতেছে। সো সেই জন্য আমি এরকমটা দেই যাতে ওরা লাইফের সাথে কানেক্ট করতে পারে। এই যে জেনজির মাইন্ডসেটটা নিয়ে আপনি বলতেছিলেন যে মাইন্ডসেটটা আসলে, সো এখানে অনেক ধরনের মাইন্ডসেটে কিন্তু পিপল আছে। একটা জেনারেশন আসতেছে আলফা, এখন হচ্ছে জেনজি, মিলেনিয়ালস আছে, আর ওল্ডদের কথা বললাম না। তো এদেরকে কিভাবে ভাগ করেন আপনি? ভাগই করি না। দেখেন কিছু কিছু জিনিস আছে যেটা মাইন্ডসেট গুলোকে আপনি আন্ডারস্ট্যান্ড করাটা ইম্পর্টেন্ট, সেটাকে কিভাবে কি করতেছেন? দেখেন কিছু কিছু আছে ইউনিভার্সাল, সবার মধ্যে সেম ক্ল্যারিটি, যে ব্যাপারটা মানুষের মধ্যে কিভাবে জিনিসগুলো কাজ করে, তাদের ইমোশনস। জেনজির যে ব্যাপারটা, জেনজির কিছু পার্থক্য আছে। জেনজির পার্থক্য হইতেছে ওরা রিটেনশন অনেক কম, ওরা বেশি ফোকাস দিতে পারে না। ওদেরকে যা বুঝাইতে হবে ওদেরকে 1 মিনিটে বুঝাইতে হবে, শর্ট টাইমের মধ্যে। হ্যাঁ, না হলে মানে আমি নিজেই বিরক্ত হয়ে যাবো। আমি তো নিজে জেনজি, তো আমাকে যদি কেউ কিছু বলে যে হ্যাঁ
ঠিক আছে তুর্য, এটা এটা আমি বলবো 5 মিনিটের মধ্যে বুঝাও, নাহলে গেলাম আমি সামথিং। তো summary শুনতে চায়। একটা সামারি শুনতে চাই। বই ধরেন পড়বে, বই এত বড় বই কেউ পড়তে চান, হলো সামারি বল, যেটা সামারি শুনছে ওটা হ্যাঁ বুঝে গেছি ডান, এরকম। সো আবার ধরেন যে ওরা এটা নেগেটিভ হইতে পারে, পজিটিভ হইতে পারে। জেনজিরা একটু ইম্পালসিভ, বেশ ইম্পালসিভ। এখন ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ওদের কাছে একটা অপরচুনিটি আসছে, ওরা ইম্পালসিভ একটা ডিসিশন দেয়, এটা ভালো হইতে পারে খারাপও হইতে পারে। সো ওই জায়গাতে টেমিংটা অনেক ইম্পর্টেন্ট। তো এক একজন এক এক রকম ন্যাচারালি, বাট জেনজির যে নেচারটা এটা অনেকাংশে আপনি ধরতে পারেন যে তাদের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সের কারণে বা মোবাইল অ্যাডিকশনের কারণে। সবাই তো মোবাইল অ্যাডিক্টেড সবাই, আর আমি নিজেও। এক একজনের 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পর্যন্ত স্ক্রিন টাইমের মধ্যে যায়। সো যারা মোবাইলের মধ্যে বেশি সময় দিচ্ছে তাদের ঘুমের তো 12টা বাজছে স্বাভাবিকভাবে। আবার ধরেন যে তাদের ইউজুয়ালি ফিডের মধ্যে যেটা তারা দেখতেছে ওইভাবে তাদের মাইন্ডসেট অনেক ইনফ্লুয়েন্স হচ্ছে। এখন জেনজির মধ্যে 2টা ভাগ আছে, এক হচ্ছে যারা অ্যাকচুয়ালি গ্রোথ লেভেলে, আরেকজন হলো এন্টারটেনমেন্ট লেভেলে। যারা জাস্ট এন্টারটেনমেন্টটারে এনজয় করে ওরা একটু আটকায় আছে। এই সংখ্যাটা মনে হয় বেশি, এই সংখ্যাটাই বেশি। এখন এন্টারটেনমেন্ট আপনি কনজিউম করেন, এটা সমস্যা না, সবারই কনজিউম করা উচিত, একটা সার্টেন লেভেলে এনজয় করা উচিত। এখন আপনি যদি সারাদিন খালি এন্টারটেনমেন্টই দেখেন, আপনি নতুন কিছু শিখতেছেন না বা বুঝতেছেন না, তখন প্রবলেম। যখন আপনি গ্রোথ লেভেলে দেখেন, আমি এন্টারটেনমেন্টই কনজিউম করতেছি, আমি ঘুরতে যেতেছি, ফুটবল খেলতেছি, আমি সোশ্যাল মিডিয়াতেও টাইম স্পেন্ড করতেছি, আমি নতুন কিছু জানলামও শিখলামও, তখন দেখা যায় যে না ঠিক আছে, আপনার মাথা ভর্তি অনেক কিছু ঢুকছে, বিভিন্ন বস্তা বস্তা জ্ঞান ট্যান ঢুকছে, এন্টারটেনমেন্ট ঢুকছে, দেন ইউ গিভ এ নলেজ অ্যাবাউট আ লট অফ থিংস। আপনি এখন একটা আড্ডার মধ্যে বসছেন, আপনাকে এখন এসে বললো যে না ঠিক আছে, মানে তুমি গেম অফ থ্রোনস দেখছো? হ্যাঁ দেখছি। তুমি ডেল কার্নেগের বই পড়ছো? হ্যাঁ পড়ছি। তুমি ফুটবল খেলছিলাম? হ্যাঁ খেলছি। সো ওর সবকিছু নিয়ে একটা আলাদা রকমের আছে, যে না ঠিক আছে বলতে পারতেছে সবকিছু না। যে এন্টারটেনমেন্ট নিয়ে আছে ওকে জিজ্ঞেস করবেন, ও খালি পাবজি খেলছে, ও পাবজি খেলছে, আর ও খালি ফর এক্সাম্পল জাস্ট সিরিজই দেখছে, আর কিছু তেমন একটা করে নাই। সো ওকে যদি আপনি কমিউনিকেশনের কিছু একটা বলতে চান, ও ইম্পালসিভ কিছু একটা বলবে বা উল্টাপাল্টা কিছু একটা বলবে, যেটা ও নর্মালি না জেনে বলতেছে সামথিং এরকম। সো ওই জায়গাতে কনসিয়াসনেসটা ইম্পর্টেন্ট, যে একটা জেনজির মাঝে, যেটা বড় সংখ্যা সবাই এন্টারটেনমেন্ট পছন্দ করে, তাদের মাঝে এডুকেশনটারে একটু বেটার ওয়েতে প্রমোট করাটা ইম্পর্টেন্ট। যেহেতু এরা সবাই ক্রিয়েটিভ, জেনজি কিন্তু অনেক ক্রিয়েটিভ, যারা ক্রিয়েটিভ ওদেরকে ক্রিয়েটিভিটি দিয়ে বোঝানোটা ইম্পর্টেন্ট। আপনি দেখবেন যে একটা ফিজিক্সের একটা চ্যাপ্টার আপনি ওদেরকে খাতা খুলে দেখাবেন, ওরা বুঝবে না। ওদেরকে আপনি একটা মিম দিয়ে দেখবেন, রিয়াকশন দিয়ে ভরে গেছে, বিকজ জিনিসটা কি, ওরা জিনিসটাকে এনজয় করতেছে, ফিজিক্সের মিমটাকে দেখে ওরা অনেক কিছু বোঝার ট্রাই করতেছে। সো এইভাবে ওদেরকে ক্রিয়েটিভ ওয়েতে জিনিসগুলোকে বুঝাইতে হয় যে দেখো, তোমার 30 মিনিটের ক্লাস দরকার নাই, তুমি 10 মিনিট নাও, তোমরা 10 মিনিটের মধ্যে এই যে পেইন্টিং করো, তোমরা এই যে মিমটা দেখো, মিম দেখে তুমি এই যে ফিজিক্সের থিওরিটা বুঝো, কেমিস্ট্রির থিওরিটা বুঝো, মজা লাগবে। ওদেরকে ফান দিয়ে বোঝানোটা বেশি ইম্পর্টেন্ট, যাতে ওদের এডুকেশন যে স্পেকট্রাম আছে এটা ইনভেডেড না হয়। এটা যে তোর আমি এই এই জেনজিতে আরেকটা জিনিস আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়, যে তাদের ভয় কম, সাহস বেশি। তারা খুব ফ্লুয়েন্ট প্রশ্ন করে ফেলতে পারে, যে কাউকে যে কোনো প্রশ্ন করে ফেলতে পারে। তো এটা আমরা মিলেনিয়ালস এবং জেনজির মাঝখানে আমার মনে হয় যে একটা পার্থক্য যদি টানি, তো এই প্রশ্ন করার জায়গাটাতে পার্থক্য আছে। কারণ আমরা আমাদের সময় মনে হচ্ছে যে টিচারকে একটা প্রশ্ন করতে হইলে আমাদের হাত তুলতে হইতো, পারমিশন নিতে হইতো, অনেক ভয়ে ভয়ে আমরা প্রশ্নটা করতাম এবং ভাবতাম কোয়ালিটি অফ কোশ্চেন, এটা নিয়ে আমরা খুব ভীত থাকতাম যে প্রশ্নটা আসলে কি মানসম্মত হয়েছে কিনা। আর এখন দেখি তারা খুব ধুপধাপ প্রশ্ন করে, এখানে অনেকগুলো ডাইমেনশন থাকে, কোনো অথরিটিকে, যে কোনো অথরিটিকে তারা কোশ্চেন করে ফেলে। এটা ধরেন যে আমাদের এখানে একটা সিস্টেম হয়েছে বাংলাদেশে বা বিদেশের মধ্যে, যে পোলাপাইনদেরকে মারা যাবে না, সবাই সবাই মোটামুটি মার খেয়ে বড় হয়েছে। আমি খাইনি, আমি ছোট থেকে শান্ত ছিলাম। আমরা মার খাইছি, প্রচুর মার খাইছি। এবং আমাদের সময় এটা অনেক, আমাদের বয়সে যারা আছে তারা কানেক্ট করতে পারবেন, টিচারদের কাছে আমাদের বলতো যে খালি ওর হাড়গুলো আমাদেরকে দিবেন, মাংসগুলা পিঠে
বের করে ফেললেন। এরকম বলতো। আপনার আঙ্কেলকে হ্যাঁ, সেও এই এক্সপেরিয়েন্সের মধ্যে দিয়ে গেছে। এরকম ছিল। এন্ড এটা তো অনেক পপুলার একটা। হ্যাঁ। বাট আমাদের সময় এরকম ছিলই না। মানে না। আমাদের সময় মারলে টিচাররাই ভয় পায়। চাকরি চলে যেত। চাকরি চলে যাবে সামথিং এরকম। আমাদের কলেজের স্যার বলতেছে আগে যে মারা মারতাম এখন মারলে চাকরি চলে যাবে সামথিং এরকম। সো দেখেন মানে ওই সময় ভয়টা ওইখান থেকে ঢুকছিল। এখন তাদের এটা এখন পজিটিভলিও দেখতে পারে নেগেটিভলিও দেখতে পারে যে না ঠিক আছে এটা রেসপেক্টেড ওয়েতে নাকি মানে এটা ভয়ের থ্রুতে নাকি যেই কোনো থ্রুতেই হোক তাদের মাঝে ভয় ঢুকছে হলি যে মায়ের রেসপেক্টও করতো মায়ের খাইতো অনেক কিছুই হতো। মানে আমাদের মাঝে জিনিসটা কি যে আমরা আদরে বড় হয়েছি। সো আমরা আদরে বড় হয়ে আমাদের জিনিসটা হলো যে আমরা এত একটা ভয় পাই না। আমাদের মধ্যে ভালোবাসাটা বেশি কাজ করে, ইমোশনসটা বেশি কাজ করে। সো ওই ইমোশনসে আমরা কখনো এইভাবে চিন্তা করি না যে লোকটা আমার মেরে ফেলবে বা আমার মারবে। আমরা চিন্তা করি স্যারকে যদি আমি প্রশ্ন করি বাই দ্য সেন্স অফ লাভ বা বাই দ্য সেন্স অফ রেসপন্সিবিলিটি লোকটা আমাকে বলতে বাধ্য যে আমি কি জানতে চাই। আমাদের মাঝে এরকম ভাবে কাজ করে। সো আগে যেমন মানুষ ভয় পাইতো যে ভাই স্যারকে কি জিজ্ঞেস করব, এখন এটা মানে ম্যাক্সিমাম জেনজির মধ্যে জিনিসটা ওইভাবে কাজ করে না। ইভেন এখানে একটা আপনি কনস বলেন, ভালো দিক বলেন আর খারাপ দিক বলেন, এখন স্যার যদি প্রপারলি অ্যান্সার দিতে না পারে স্যারের ব্যাপারে একটা ব্যাড মেন্টালিটি ইসে ক্রিয়েট হয়, একটা স্টুডেন্টের ক্রিয়েট হয়। ওদের কাছে মনে হয় যে না ঠিক আছে এটা তো মানে অ্যাকসেপ্টেবলই না, বেটা আমার শিখাবে না কেন। রেসপেক্টের জায়গা আপনি বলতে পারেন একটু কমছে, বাট এখানে কিন্তু টিচারের দায়বদ্ধতাও আছে এরকম। আপনি তো অনেক ব্র্যান্ডের সাথে আপনার কাজ করা হয়, তো কাজ করতে গিয়ে তখন আপনার ব্র্যান্ডের সাথে আপনার মানে সেই কাজের প্যাটার্ন গুলো কেমন থাকে? তখন কি অডিয়েন্স অ্যানালাইসিস গুলো কি আপনার করতে হয়? আমি করি, প্রিসাইসলি আমি করি। অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর এটা জানি না, বাট আমার অনেক কিছু দেখতে হয় যে মানে যেই স্পন্সরের কাজ আমি করতেছি বা যেই ব্র্যান্ডের আমি কাজ করতেছি তারা অডিয়েন্সকে কি ভ্যালুটা অ্যাড করতেছে বা তাদের কারণে অডিয়েন্সের কি কোনো বেনিফিট হচ্ছে কিনা বা তাদের কোনো লাভ হচ্ছে কিনা, ওই জায়গাতে আমি ডেফিনেটলি খেয়াল করি। এখানে ইথিক্সের ব্যাপার থাকে, ইথিক্স যদি আপনি ফলো না করেন তাহলে প্যারা। আপনার নেক্সট প্ল্যান কি? আমার নেক্সট প্ল্যান হচ্ছে আল্লাহ যেভাবে নেয়, বেশি নেক্সট প্ল্যান করলে সমস্যা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? নাই মানে করছি, ইট ইজ নট লাইক যে আমি অনেক ফ্লেক্সিবল, মানে আমি এত করি না যে না ঠিক আছে আমার এইখানে যেতে হবে। এনিথিং কুড হ্যাপেন ইন লাইফ, এন্ড ওই জায়গাতে ফ্লেক্সিবল থাকাটা সবকিছুর জন্য আপনি রেডি? আমি রেডি। আমার মজা লাগে ব্যাপারটা, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, এন্ড এই আনপ্রেডিক্টেবিলিটিটাকে এনজয় করাটা ইম্পর্টেন্ট। আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমি পরিচিত আমার সবাইকে আমি সেই প্রশ্নটাই করি, জিজ্ঞেস করি আপনার কাছে জীবন মানে কি আর আপনার জীবনের পারপাসটা কি? জীবনের পারপাস তো আল্লাহ সেট করে দিচ্ছে, তো আল্লাহ তো বলে দিচ্ছে যে না ঠিক আছে তুমি আমার ইবাদত করো, এতটুকুই। এটা হলো পারপাস। এরপরে আমরা যতটুকু করি আর কি, নিজেরা বানাই ওইটাই আমার মানে ওই যে নিজেরা বানাই, ওইটার মধ্যে আমার যে জিনিসটা ওইটা হইতেছে যে আই ওয়ান্ট টু ফিল এভরিথিং অফ লাইফ, আই ওয়ান্ট টু মানে গেট এভরি ফিলিং অফ লাইফ, অ্যান্ড দ্যাটস হোয়াট শুড বি লাইফ ইজ। এটি এখন ধরেন যে মানে আমি এমন না যে মিস আউট করতে চাই না, মিস আউট হোক সমস্যা না, বাট আই ওয়ান্ট টু অলসো গেট দ্য ফিলিং অফ দ্যাট মিসিং আউট, এরকম ফিলিং এভরি ইমোশন দ্যাট ইজ পসিবল ফর এ হিউম্যান বিং। খুবই দারুণ বলছেন। আর আপনার বেড়ে ওঠা, আপনার ফ্যামিলি এই সম্পর্কে? আমার বেড়ে ওঠা ভালোই। আমি সকালবেলা দুধ খেতাম, ভালো, বিকালবেলা দুধ খেতাম, রাতের বেলা দুধ খেতাম। আমি তো ঠান্ডা মান্ডা আসছিলাম ছোটকাল থেকে, বড় হয়ে ঠান্ডাই গেছি। এটার কারণে আমার মেয়েরাও একটু পছন্দই করে। আপনার অডিয়েন্সে কি মেয়ে বেশি? মেয়ে বেশি না, ছেলে বেশি। মেয়েরা পছন্দ করে সেজন্য ছেলের একটু খেপা। আচ্ছা, ওকে, বলেন। থাকে অনেক কিছুই থাকে, এখন মানে সবকিছু একসেপ্ট করতে হয় ব্যাপারটা। লাইফে অনেক মজা আছে, এটাই ইম্পর্টেন্ট। আল্লাহ একটু রিজিক দিয়ে দেয়, ভালো। তাহলে আপনার যাক, ছেলেদের ভিতরে অনেক হিংসার কারণ হয়ে আছে। হ্যাঁ, এটা ভালো, তাদের সবগুলো আমি নিয়ে নেব ইনশাআল্লাহ। ব্যাপারটা আরো ভালো, শুধু সবই নেবেন না, আর কিছু নিয়ে না। ইনশাআল্লাহ ব্যাপারটা ভালো। আর
যারা এই প্রোগ্রাম দেখছে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। মানে আপনারা বেশি বেশি ফল খাবেন, ফল ব্রেন ভালো রাখে, দুধ খাবেন না? দুধ খাবেন ইচ্ছা মতো, সবই মানে লাইফে আছে কি, তো রকমারিতে আসছেন আপনারা সবাই একটা জ্ঞানমূলক কথাবার্তা এনজয় করতে আসছেন, ব্যাপারটা ভালো। আপনারা সবাই ফল খাবেন, দুধ খাবেন। আমার মা বলতো যে মিষ্টি খেলে ব্রেন ভালো, আমি খাইছিলাম, আমার প্রি ডায়াবেটিস হয়ে গেছে আর খায় না। তো অনেক কিছুই থাকে, এনজয় লাইফ। দুধ না খেলে হবে না ভালো ছিল, সেই গানের কথা আপনাদের যদি মনে না থাকে তাহলে ইউটিউবে একটু সার্চ করে নেবেন। আর যদি দুধ খান তাহলে হচ্ছে তুর্যভাইয়ের মতো ভালো ছেলে হতে পারবেন। এবং তার জীবনের গল্প আপনারা শুনলেন, আশা করি সেই জায়গা থেকে আপনারা আপনাদের জীবনের মানে খোঁজার আগে জীবনে কি করতে চান, কেন করতে চান, সে প্রশ্নের উত্তরটা খুঁজে পাবেন। সবাই কলা খায়েন, সবাই দেখা হবে। খেতে থাকেন আর সুন্দর একটা জীবন কাটান। আপনাদের জীবন সুন্দর হোক। শেষ করছি আজকের গল্প কাফি।